গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে বাঙালির হাতের কাছের মুক্তির সেরা উপায় হল উত্তরবঙ্গের পাহাড়। আজ থেকে শুরু হলো আমাদের নতুন গল্প, নতুন পথ চলা। আর আমাদের এই সিরিজের পর্বগুলিতে আমরা দেখাবো উত্তরবঙ্গের অপূর্ব সুন্দর, এক্কেবারে অফবিট কয়েকটি ছোট ছোট গ্রামের গল্প, যে গল্পে ধরা পড়বে ভগবানের হাতের তুলিতে আঁকা অপূর্ব প্রাকৃতিক সব চিত্রপট, ছোট ছোট ট্রেকিং রুট, গ্রাম্য মানুষের দৈনন্দিন জীবনযাপন, তাদের খাওয়া দাওয়া, নদী এবং পাহাড়ের সংমিশ্রণ, মেঘ কুয়াশার খেলা, কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য এবং তার সাথে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ছোট ছোট তথ্য, যে পথ চলতে চলতে বারংবার মন গেয়ে উঠবে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক আমাদের আজকের নতুন গল্প। আজ হলো 7ই মে 2024 আর সম্পিতানু ব্লগসের আরও একটা নতুন জার্নি আমরা শুরু করছি। আর এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে দিয়ে দিয়েছে রাত 10টা 5-এর দার্জিলিং মেল, মানে 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেলে করে আমরা 573 কিলোমিটার অতিক্রম করে চলে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে এই ট্রেনে রয়েছে 4খানা হল্ট আর 137টা ইন্টারমিডিয়েট স্টেশন। 10টা 5-এ ট্রেন ছাড়বে, অনেক তাড়াতাড়ি ট্রেন দিয়ে দিয়েছে, খুব ভালো মনে হচ্ছে টাইমেই ট্রেনটা ছেড়ে দেবে। পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে কোনো ঘোড়াই আরও বেশি মজাদার হয়ে যায় যদি সাইড লোয়ারে সিট পাওয়া যায়, সেটাই পেয়েছি। তো জার্নি শুরু হবে, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই ট্রেনের কিন্তু 4 রকমের টিকিট রয়েছে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 360 টাকা, এসি 3 টিয়ার মানে যেটাতে আমরা যাচ্ছি এটার ভাড়া হচ্ছে 945 টাকা। এরপরে রয়েছে 2 টিয়ার যেটার ভাড়া হচ্ছে 1325 টাকা, আর ফার্স্ট ক্লাস এসির ভাড়া হচ্ছে 2205 টাকা। দেখুন, একদম জার্নি শুরুর মুখেই এক দাদার সাথে দেখা হলো। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম সুশান্ত সাহা। উনি এসে আমাদেরকে বলছিলেন যে আপনার ব্লগ আমরা দেখি, আমি দেখি, ভালো লাগে। তো খুব ভালো লাগলো দেখা হয়ে। ভীষণ ইনফরমেটিভ ব্লগ, এবং আমি চেষ্টা করি যাতে এই ব্লগটাতে দেখে আমি আমার ট্যুরটাকে আমার সাজাতে পারি সুন্দর করে। আমি জেনারেলি নিজেই ঘোরা পছন্দ করি, সুতরাং আমাদের ভরসা ওনারাই। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। এই হলো টয়লেট 3 টিয়ারের, এখনো পর্যন্ত তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান লেফট সাইডেরটা। এখানে ডাস্টবিন রয়েছে, একটা ছোট্ট বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, আর আয়না রয়েছে একটা বড়। হ্যান্ড ওয়াশ দিচ্ছেন দাদারা এখন। দুটো টয়লেটই ইন্ডিয়ান, আর তার বাইরে এখানে রয়েছে একটা ওয়াশ বেসিনটাও বেশ পরিষ্কার। দেখলেন দাদারা এখন হ্যান্ড ওয়াশ দিলেন। আর এইখানে রয়েছে একটা ডাস্টবিন। তো পুরো ট্রেনটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমার কাছে। কতক্ষণ এই পরিচ্ছন্নতা বজায় থাকবে সেটাই দেখার বিষয়। পুরো 10টা 5, 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এনজেপির উদ্দেশ্যে। ঠিক রাত 10টা 5, মানে একদম কাঁটায় কাঁটায় 10টা 5-এ কিন্তু ট্রেনটা ছেড়েছে। হ্যাঁ, শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর কাল আমরা সকালবেলা 8টা 5-এ এনজেপি স্টেশনে পৌঁছবো, যদি এরকম সুন্দরভাবে ট্রেন চলতে থাকে একদম কারেক্ট টাইম মেনটেন করে। আর এর পরের স্টেশন হচ্ছে বর্ধমান জাংশন, যেটা 11:30টার সময় গিয়ে পৌঁছবে। এই শিয়ালদা থেকে বর্ধমানের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 101.6 কিলোমিটার পথ, এবং এর মধ্যে পড়বে 37টি ইন্টারমিডিয়েট স্টেশন। এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ সেতুর উপর দিয়ে, যা বালি ব্রিজ বা ওয়েলিংটন ব্রিজ নামেও পরিচিত। হুগলি নদীর উপর অবস্থিত 2887 ফুট লম্বা এই সেতুটি হাওড়ার বালির সাথে কলকাতার দক্ষিণেশ্বরের সংযোগ স্থাপন করেছে। ট্রেন থেকেই দর্শন করে নিলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। রাতের আলোয় অপূর্ব সুন্দর লাগছিল এই বালি ব্রিজ আর হুগলি নদীকে।
ইতিমধ্যে 10:40 বেজে গেছে আর আমাদের ডিনারের সময়ও উপস্থিত। তাই বাড়ি থেকে নিজের হাতে তৈরি করে আনা পরোটা আর পনিরের তরকারি দিয়ে ডিনারটা সেরে নিলাম। দার্জিলিং মেল বোধহয় যাত্রীদের কাছে এই জন্যই এত জনপ্রিয়। সর্বদাই রেল কর্মীদের এই ট্রেনকে পরিচ্ছন্ন রাখার জন্য তৎপরতা চোখে পড়ার মতো। 101.9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনে। বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন একটু লেট ছিল, 11:35-এ ঢোকার কথা, 11:52 ঢুকেছিল। এই বর্ধমান স্টেশনের পরে আবার আমাদের ট্রেন 51.9 কিলোমিটার অতিক্রম করে থামবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, আর এর মাঝখানে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড এর মধ্যে থাকবে 68 কিলোমিটার প্রতি ঘন্টা। আর বর্ধমান স্টেশনে কিন্তু এখন এসে দেখছি বৃষ্টিও পড়ছে, তাই ট্রেন বর্ধমান ছাড়ার সাথে সাথে আর দেরি না করে পাড়ি দিলাম ঘুমের দেশে। ভোরবেলা ঘুম ভাঙার পর দেখলাম ট্রেন দাঁড়িয়ে রয়েছে মালদা টাউন স্টেশনের বেশ খানিকটা আগে এবং অলরেডি তখন 2 ঘন্টা লেট হয়ে গেছে। এই ছাড়লো 5:50, প্রায় 2 ঘন্টা লেট ট্রেন। এতক্ষণ দাঁড়িয়েছিল মালদা টাউনের আগে, নিউ ফারাক্কা জাংশনের একটু আগে। কখন ঢুকবে কে জানে ট্রেনটা। এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। গঙ্গা নদীর উপর অবস্থিত এই ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকেই এই বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ দৈর্ঘ্যে প্রায় 7,350 ফুট লম্বা এবং প্রায় $1 বিলিয়ন খরচ করে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল এই বাঁধটি। যদিও রাত 3:30-এর সময় এই ব্যারেজ আমাদের ক্রস করার কথা ছিল, কিন্তু ট্রেন লেট হওয়ার কারণে সকালবেলা ফারাক্কা বাঁধকে দেখতে পেলাম। পরে ট্রেন মোটামুটি ভালোই স্পিড নিল, কিন্তু তাতে লাভ বিশেষ কিছু হলো না। এখন বাজে 8:58 আর আমরা সবে বারসই ক্রস করলাম, মানে এখন আমরা কিষানগঞ্জই ঢুকিনি। আর আমাদের এটা পৌঁছানোর কথা ছিল দার্জিলিং মেল সকাল 8:05, যেমনটা আমি বলেছিলাম রাত্রিবেলা। মানে কাল রাত্রে যত প্রশংসা করেছি, মানে এখন তার থেকে বেশি নিন্দা করতে হবে। 3 ঘন্টা 15 মিনিট লেটে চলছে এই ট্রেনটা, কেন জানি না। যা মানে দেখলাম যে এখনো পর্যন্ত কোনো ট্রেনই এনজেপি ঢোকেনি, মানে উত্তরবঙ্গও ঢোকেনি। পদাতিক আমাদের সামনে থেকে, মানে আমি দার্জিলিংয়ে আছি, পদাতিকের পরে যায়। তো দেখলাম পদাতিক মালদা থেকে আমাদেরকে ওভারটেক করে এগিয়ে গেল, কিন্তু পদাতিকও সামনে দাঁড়িয়ে রয়েছে। তো জানি না এটাও গিয়ে দাঁড় করিয়ে দেবে কিনা, কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই হয়েছে রেলে। আমরা যে গাড়ি ধরার কথা আমাদের এনজেপি পৌঁছানোর পর, সেই গাড়িও পাবো কিনা এখন জানি না। মানে পুরো আজকের স্কেডিউলটাই অনিশ্চিত হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত না নিউ জলপাইগুড়ি পৌঁছতে পারছি, কিছুই বুঝতে পারছি না যে আজকের প্ল্যান কি হবে। পুরো প্ল্যানটাই হয়তো চেঞ্জ করতে হবে। তো ভীষণ একটা অনিশ্চিত জায়গায় দাঁড়িয়ে আছি, দেখা যাক কি হয়। জাস্ট প্রে করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এনজেপি পৌঁছে যাই। অবশেষে বেলা 11টার সময় আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পা রাখতে পারলাম। মানে আমাদের এই ট্রেন প্রায় 3 ঘন্টা লেট করেছিল সেদিন আমাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছতে। আসার কথা ছিল 8:05, এসে পৌঁছেছি 11টায়। মানে
3 ঘন্টা লেটে অবশেষে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছি। যে গাড়িতে আমাদের যাওয়ার কথা সেই গাড়ি এসএমটি মানে শিলিগুড়ি এসএমটি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, সেখানে এখন আমরা যাব। সেই গাড়ি ছেড়ে যাওয়ার কথা 9:30টার সময়। তো ভদ্রলোককে আমরা ফোন করে দাঁড় করিয়ে রেখেছি, সেই গাড়ির কাছে যাব। এখানে আর একদম সময় নষ্ট করবো না, চলুন তাড়াতাড়ি এখন শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের দিকে চলে যাই। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে আমরা তাড়াতাড়ি চলে গেলাম শিলিগুড়ি শেয়ার অটো স্ট্যান্ডে। এনজেপি থেকে উঠে গেছি এসএনটির শেয়ার গাড়িতে। শেয়ার গাড়িতে ভাড়া হচ্ছে 30 টাকা করে, আর লাগেজের জন্য আরও 20 টাকা এক্সট্রা পড়লো। তো এখন গাড়ি ছেড়ে দিলে তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো। যদিও তখনও জানি না যে এই ট্রেনের 3 ঘন্টা লেটের জন্য আজ আমাদের কপালে কি দুর্ভোগ অপেক্ষা করে আছে। এখন বাজে 12:05 আর আমাদেরও মোটামুটি আজকে 12টা বেজে গেছে। তার কারণ যে গাড়িতে যাওয়ার কথা ছিল সে গাড়ি অলরেডি বেরিয়ে চলে গেছে। যদিও তারপরে আরও একটি গাড়ি রয়েছে, সেটাতে আমরা যাব। তবে এরপরে আরও প্যাসেঞ্জার আসছেন, তারা আসলে তারপরে গাড়ি ছাড়বে। তো এখন এসএনটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এটা হলো এসএনটি বাস স্ট্যান্ড। এখানে ওয়াশরুম রয়েছে, এখানে একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম, কারণ একটু টিফিন করতে হবে। সকাল থেকে আমরা কিছু খাইনি। এখানে একটা গেস্ট হাউসও রয়েছে, এই গেস্ট হাউসেও চাইলে আপনারা থাকতে পারবেন। এখান থেকেই সমস্ত সিকিমের বাসগুলো ছাড়ে। আর শেয়ার কার যেগুলো আছে ঠিক এই গেটের বাইরে থেকে, এখানে প্রচুর শেয়ার কার রয়েছে, প্রচুর জায়গার। দেখলাম জোরথাংয়ের গাড়ি রয়েছে, ভারেংয়ের গাড়ি রয়েছে, সিকিমের গাড়ি রয়েছে, পেলিংয়ের গাড়ি রয়েছে। তো সমস্ত ওই দিকের গাড়িগুলো কিন্তু এইখান থেকে আপনারা পেয়ে যাবেন শেয়ার গাড়িগুলো। আর এই জায়গাটা থেকেই বেসিক্যালি বাসগুলোও ছাড়ে। আমরা এখন এর বাইরে অনেকগুলো খাবারেরও দোকান রয়েছে, ওখান থেকে ব্রেকফাস্ট সেরে নেব, সেরে নিয়ে ওয়েট করব আমাদের গাড়ি ছাড়ার। মোটামুটি আমাদের আজকে পৌঁছতে রাত 7টা-8টা বেজে যাবে। দেখা যাক কত সময় লাগে। এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো ছাড়ে সিকিমের সমস্ত জায়গার উদ্দেশ্যে, সেই বাসের টাইমিং এবং ভাড়াগুলো রয়েছে। আর এই হলো এই এসএনটি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। এখান থেকেই আপনারা সিকিমগামী সমস্ত বাসের টিকিট কাটতে পারবেন। আর এই হলো পুরো চত্বরটা। আর এইখানে আমি এই এসএনটি গেস্ট হাউসের নাম্বারটাও শেয়ার করে দিলাম, যদি আপনারা কখনো এখানে থাকার প্রয়োজন অনুভব করেন এখানে ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারেন। যেমনটা বললাম যে এই বাস স্ট্যান্ডের বাইরেই খাবারের অনেক দোকান রয়েছে, সেখান থেকে একেবারে লাঞ্চই সেরে নিচ্ছি, কারণ প্রায় 12:30টা বাজতে যায় আর সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। সবজি ভাত নিয়েছি, এখানে সবজি ভাত 80 টাকা করে নিচ্ছে। আর একটা মাছ বলেছি, মাছটা বাটা মাছ বলেছি 40 টাকা, তার জন্য এক্সট্রা লাগবে। এবার টুইস্ট হয়েছে, এখানে আমাদের যাওয়ার কথা ছিল গোরখেতে। আমাদের সাথে গোরখের যে হোমস্টের মালিকের কথা হয়েছিল, সেখানে কথা হয়েছিল যে একদম গাড়ি গোরখের ওনার হোমস্টের সামনে পর্যন্ত চলে যেতে পারবে। কিন্তু এখানে এসে জানা যাচ্ছে যে সেটা কোনো মতেই সম্ভব নয়, কারণ গোরখে পর্যন্ত মোটরেবল রোড নেই। যাই হোক, ভাষাগত সমস্যার জন্য হোক বা কোনো একটা মিসকমিউনিকেশনের জন্য হোক, এই ভুল একটা ধারণা আমাদের হয়েছে। তো যেটা হবে এখন, যেহেতু NH10 বন্ধ, সেই আমাদের লাভা সিরিজে আপনারা দেখেছিলেন, এখনও সেটা বন্ধই রয়েছে। তাই আমরা সুখিয়া থেকেও যেতে পারবো না, ঘুম থেকেও যেতে পারবো না। তো মোটামুটি ড্রাইভার দাদা বললেন যে 5.5 ঘন্টা মিনিমাম টাইম লাগবে। তো এখন গাড়ি কখন ছাড়বে, আমরা গিয়ে পৌঁছতে ভাড়ে নেই, সন্ধে হয়ে যাবে, প্রায় 6:30-7টা বেজেই যাবে কমপক্ষে। সেখান থেকে 4 কিলোমিটার ট্রেক করে আমাদেরকে গোরখে যেতে হবে। তো সেটা এই আজকে রাত্রে তো কোনো মতেই সম্ভব নয়। সেই জন্য আজকে আমরা ভারেঙ্গেই যে দাদার সাথে আগে কথা হয়েছিল, মানে যে দাদার গাড়িতে আমরা যাব ভেবেছিলাম, যে গাড়িটা বেরিয়ে গেছে, ওনার নিজস্ব একটা হোমস্টে রয়েছে, ওনার হোমস্টেতে আজকে গিয়ে উঠবো, সেরকমই একটা কথাবার্তা হয়েছে। তারপর কাল সকালবেলা আমরা গোরখেতে যাব। তো বুঝতেই পারছেন মারাত্মক একটা থ্রিলিং জার্নি হতে চলেছে। পুরো জার্নিটাতে আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গাড়িতে করেই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। পুরো 2টো বাজে এখন। এই 2টোর সময় শিলিগুড়ি থেকে গাড়িটা ছাড়লো। এবার এখান থেকে ভারেনের দূরত্ব হচ্ছে প্রায় 126 কিলোমিটার। এমনিতে তো যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা, কিন্তু আমাদের সাথে কো প্যাসেঞ্জার্স ভারেনের বাড়ি
সহযাত্রীরা রয়েছেন, তো ওনাদের কথা অনুযায়ী মোটামুটি রাত 10টা-11টা হয়তো বেশি যাবে, বুঝতে পারছি না কি হবে। শিলিগুড়ি এসএনটি বাসস্ট্যান্ড থেকে ভারেঙের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। যদিও গাড়িতে সময় লাগার কথা 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা, কিন্তু আমাদের সহযাত্রীরা বারবার বলছিলেন যে রাস্তার অবস্থা খারাপ এবং কিছু রাস্তা বন্ধ থাকার কারণে এই সময় বেড়ে 8 থেকে 9 ঘন্টা হতে পারে। তাই আমরা কখন ভারেং পৌঁছব সে ব্যাপারে কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না। ইতিমধ্যে আমরা করোনেশন ব্রিজ ক্রস করে ফেলেছি। প্রত্যেকবার তিস্তা নদী আর পাহাড়কে চোখের সামনে দেখলে মন নিজের থেকেই উৎফুল্ল হয়ে ওঠে। এবারেও তার ব্যতিক্রম হলো না। তবে মনের মধ্যে এক অনিশ্চয়তা এবং আশঙ্কার দোলাচল সারাক্ষণ চলতে লাগলো। বুঝতেই পারছিলাম না যে আমরা কখন আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছব। ভারেঙে রাত্রিবাস করার কোনো রকম পরিকল্পনাই আমাদের ছিল না, কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছে ভারেঙে রাত্রিবাস করার জন্য। আমরা এও জানি না যে ভারেঙের যেখানে আমরা রাত্রিবাস করব সে জায়গাটিও কিরকম হবে। দেখতে দেখতে আমরা তিস্তা ভ্যালি টি গার্ডেন ক্রস করে ফেললাম, আর আমাদের গাড়ি এগোতে লাগলো তিনচুলের দিকে। তাকদার আগে ঠিক তার পরের চা বাগান হলো রংলি রংলিয়াট। এখন আমরা তার পাশ থেকেই চলেছি। এখন আমরা তাকদা অর্কিড সেন্টার চত্বর ক্রস করছি। আর এই অর্কিড সেন্টার থেকে ভারেঙের দূরত্ব, মানে যেখানে পর্যন্ত আজ আমরা যাব তার দূরত্ব হলো 93 কিলোমিটার। আর ঘড়িতে তখন সময় বিকেল 4:45। বুঝতে পারছিলাম না যে ঠিক কত রাতে আজ আমরা গিয়ে পৌঁছব। দেখতে দেখতে আমরা তিনচুলের রাস্তা ক্রস করছি। আর এই তিনচুলের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন খুব নস্টালজিক লাগছিল, কারণ আমার উত্তরবঙ্গ ভ্রমণ শুরু হয়েছিল এই তিনচুলে ভ্রমণ থেকেই। আমাদের চ্যানেলে এখনও সেই ভিডিওগুলো রয়েছে, চাইলে দেখে নিতে পারেন আমাদের সেই কাঁচা হাতের কাজ। যদিও প্রচুর তথ্য পেয়ে যাবেন আমাদের তিনচুলে সিরিজের ভিডিওগুলিতে। এখন আমাদেরকে একটা টি ব্রেক দেওয়া হয়েছে তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টে। আর এই তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টে এসে দারুণভাবে নস্টালজিক লাগছে। পুরো তিনচুলের ওপর দিয়ে এলাম, আমরা যে হোমস্টেতে ছিলাম সিঙ্কওয়ালি তাকেও দেখতে পেলাম, তো ভীষণই একটা নস্টালজিক জার্নি মনে হচ্ছে। কারণ এই তিনচুলে দিয়েই আমার বিশেষ করে এই উত্তরবঙ্গ যাত্রা শুরু হয়েছিল। নর্থ বেঙ্গলে আমার প্রথম আসা তিনচুলে দিয়ে, এবং প্রথম আমাদের চ্যানেলে উত্তরবঙ্গের ভিডিও বলতে তিনচুলের ভিডিওই রয়েছে। তখন খুবই ছোট ছিল চ্যানেল। তো যাই হোক, এই পুরো জায়গাগুলোকে আবার করে দেখতে খুব ভালো লাগছে। তবে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এখন বাজে 5:10, এখন সবে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে তিস্তাকেও দেখা যাচ্ছে ওই দূরে, কিন্তু কখন আমরা গিয়ে পৌঁছবো সেটা এখনো জানি না। তিনচুলের এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে যেমন দেখা যায় তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য, তেমনই দেখা যায় সিকিমের বেশ কিছুটা অংশ। আপনারা যদি তিনচুলে বেড়াতে আসেন তাহলে পায়ে পায়ে এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে এসে চারপাশটা দারুণ সুন্দরভাবে দেখে যেতে পারেন। আর না হলে আপনাদের সাইট সিইংয়ে অবশ্যই রাখবেন এই গুম্বাদারা ভিউ পয়েন্ট। মিনিট 15 মতন এই গুম্বাদারা ভিউ পয়েন্টে ব্রেক নিয়ে
আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। সূর্যাস্তের পর পাহাড়ের ঘন অন্ধকার ভেদ করে আমাদের গাড়ি রাত ঠিক 7:45টার সময় এসে পৌঁছলো সিকিমের জোরথাং বাজারে। এইখান থেকে আমাদের ভারেংয়ের দূরত্ব হলো আরও 43 কিলোমিটার। আমরা এখন ওখরে থেকে ভারেংয়ের দিকে যাচ্ছি। মোটামুটি 3 কিলোমিটার মতন রাস্তা। আমাদের দাদা বলেছেন যে আরও 40-45 মিনিট লাগবে। আর এখন কটা বাজে? 10:10। মানে মোটামুটি রাত 11টা বাজবে পৌঁছাতে আগে আমাদের। वही मैं सोच रही हूँ कि इतना रास्ता पैदल कैसे आएंगे। वो दादा उतरा वहाँ से आपका जाना पड़ेगा 8 किलोमीटर। तब 8 किलोमीटर में जीरो होगा आपका वो रोड पे जाने वाला। रोड पे जाने वाला तो 8 किलोमीटर पैदल जाके फिर लौटना पड़ेगा तो 16 किलोमीटर 16 हो गया। तो बच्ची को लेके कैसे पॉसिबल? वो लोग होमस्टे भारेंग में लेना था, वो ले लिया। भारेंग से जाना वो ठीक है। भारेंग से आपसे वहाँ से तो वो पत्थर में अभी तो 20 मिनट लगेगा दीदी 45 मिनट। हाँ हाँ भारेंग से गोरखे तक नहीं पत्थर है वो पत्थर तक। वो पत्थर। রাত এখন ঠিক 11:15। আমরা ভারেনে এসে এখনো পর্যন্ত ঠিকঠাক করে ফ্রেশ হইনি, জাস্ট হালকা একটু ফ্রেশ হয়ে চলেছি খাবার টেবিলে। কারণ বুঝতেই পারছেন এত বলার অপেক্ষা নেই যে কতটা রাত হয়েছে আর কতটা দেরি হয়েছে। কিন্তু তাও দিদি ভীষণ যত্ন করে আমাদেরকে একদম গরম ভাত, এখানে একটা সবজি তরকারি, এইখানে ডাল আর এইখানে চিকেন দিয়েছেন, সাথে রয়েছে পাঁপড়, প্রচুর পাঁপড় দিয়েছিলেন, বলতে তুলে রাখলেন। আর এখানে পেঁয়াজ দিয়েছেন, এখনো শেষ হয়নি। ইয়ে কে ঘি, ও ঘি, এই যে এতটা ঘর পাতা ঘি। এখানে প্রচন্ড ঠান্ডা, এখন মোটামুটি 6-7 ডিগ্রি। আর আমরা যেহেতু একদম গরম থেকে দুম করে এসেছি, আরো বেশি ওই জন্য কষ্ট হচ্ছে। যাই হোক কিছুক্ষণ লাগবে এটার সাথে অ্যাক্লিমেটাইজ করতে। তবে বেশ ভালো লাগছে এখানে এসে। কাল সকাল হলে জায়গাটাকে আরো ভালো করে দেখতে পারবো আর আপনাদেরকেও অবশ্যই দেখাবো। এই দিদি করেছেন সবকিছু আমাদের জন্য। দিদি আপনার নাম? আপনার নাম? ডোমা শেখা। ডোমা, ওকে। ডোমা দিদি আমাদের জন্য এত কিছু করেছেন, থ্যাংক ইউ সো মাচ। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দু চোখ ভরে দেখলাম ভারেং গ্রামের অপরূপ সৌন্দর্য। গতকাল রাত্রে আমাদের ডিনার করবার ঠিক পরেই কারেন্ট গিয়েছিল অফ হয়ে, আর সেই কারেন্ট সকালবেলা পর্যন্ত আসেনি। সে কারণে রুমগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হলো না। তবে রুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেসিয়াস। বাথরুমে গিজার রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই হলো পুরো হোমস্টে এবং তার চারপাশটা। সবচেয়ে সুবিধাজনক ব্যাপারটা হলো আমরা গতকাল যে গাড়িতে এসেছি সেই গাড়ির মালিক আর এই হোমস্টের ওনার একই মানুষ। তাই আপনারা যদি গোর্খে প্ল্যান করেন, এসএমটি বাস স্ট্যান্ড থেকে যে গাড়িতে আপনারা আসবেন ওনারই হোমস্টেতে আপনারা এসে নিশ্চিন্তে থাকতে পারবেন। আমাদের আজকের গল্প এখানেই শেষ করছি। এরপরে আমাদের অভূতপূর্ব সমস্ত অভিজ্ঞতার ঝুলি নিয়ে আপনাদের সামনে আসছি খুব তাড়াতাড়ি। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 একটি করে নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই। শুরু হয়ে গেছে আমাদের ট্রেক। প্রায় 200 মিটার মতো এগিয়ে আসার পরে এইরকম একটা জায়গা পড়বে। এই যে বাঁশ দিয়ে কাঠ দিয়ে ঘেরা রয়েছে। অনবদ্য সুন্দর এই ট্রেকিং অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে।